হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটার নাম হচ্ছে জীব বৈচিত্র্য। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতি বছরই প্রশ্ন আসে। এবার যে 2023 সালে যে প্রশ্ন হলো সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। তো আজকে তোমাদেরকে জীব বৈচিত্র্য ক্লাসটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য বা ডেটা রয়েছে, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আশা করছি পরীক্ষার জন্য তোমাদের ভেরি হেল্প হবে, কারণ তোমরা দেখেছো 2023 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেখানে যে ইভিএস এর যে কোশ্চেনের লেভেল সেটা কিন্তু অনেকটা টাফ ছিল। তো সেই দিকে কথা মাথায় রেখেই কিন্তু আমি তোমাদের সেই লেভেল অনুযায়ী পড়ানোর চেষ্টা করব। ওকে, তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো, তাহলে রেগুলার কিন্তু ক্লাসের যে নোটিফিকেশন সেগুলো মোবাইলে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে, ওকে। তো গতকালকে তোমাদের এই ভূ রাসায়নিক চক্র এটা কিন্তু করানো হয়ে গেছে। কালকে তোমাদের এই পর্যন্ত পুরো ক্লাসগুলো আমরা করিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য ছিল এখানে, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে তোমাদের। কালকে আমি এগুলো করিয়েছি, তোমরা একটু পড়ে নিও পিডিএফটা। আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে কি, আমাদের আজকে যে টপিকটা থাকছে সেটা হচ্ছে, চলো দেখিয়ে দিই। ওকে, আজকে আমরা পড়বো জীব বৈচিত্র্য। ঠিক আছে, আগেকার দিনের ক্লাসটা তোমরা ইউটিউবে পাবে না। ঠিক আছে, আগেকার যে ক্লাসটা এই পর্যন্ত তোমরা ইউটিউবে পাবে না, এটা আমাদের টিচমিন্ট অ্যাপ অর্থাৎ পেড ব্যাচে ক্লাসটা করানো হয়েছে। বাকি ক্লাসটা আমরা কিন্তু ইউটিউবে আজকে করাবো। চলো, তাহলে আজকের টপিকটা থাকছে আমাদের জীব বৈচিত্র্য, যেটাকে আমরা বলি বায়োডাইভার্সিটি কনজারভেশন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস মনে রাখার চেষ্টা করো। দেখো, তাহলে প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলছে বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে। তাহলে এই বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ডাব্লিউ.জি. রসেন। এর নামটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে এই বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ডাব্লিউ.জি. রসেন। একটি নির্দিষ্ট অঞ্চলে কত ধরনের জীব পাওয়া যায় তাদের সংখ্যা এবং তার বৈচিত্র্যকে বলা হয় কি, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাহলে জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝায়? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা কোনো একটা নির্দিষ্ট এলাকা, সেখানে কতগুলো জীব রয়েছে এবং সেই জীবগুলোর মধ্যে কী কী ডাইভার্সিটি রয়েছে, কী কী বৈচিত্র্য রয়েছে, সেগুলোকেই বলবো আমরা একসঙ্গে কি, বায়োডাইভার্সিটি। ক্লিয়ার? তাহলে বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি হচ্ছে একটা এলাকা, যে নির্দিষ্ট এলাকার মধ্যে কতগুলি জীব রয়েছে এবং তাদের মধ্যে কী কী বৈচিত্র্য রয়েছে, সেটাকে আমরা কি বলবো, বায়োডাইভার্সিটি। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট দেখো। নেক্সট পয়েন্টে বলা হয়েছে জীববৈচিত্র্যের নিরেখে পৃথিবীর 17টি দেশ রয়েছে। এখন আমাদের বর্তমানে টোটাল 17টি কিন্তু জীববৈচিত্র্য দেশ রয়েছে। জীববৈচিত্র্যের নিরিখে 17টি দেশকে বর্তমানে মেগা ডাইভার্সিটি বলা হয়। তাহলে টোটাল আমাদের পৃথিবীতে মেগা বায়োডাইভার্সিটি কটা রয়েছে? মেগা বায়োডাইভার্সিটি রয়েছে 17টা, যার মধ্যে ভারতও কিন্তু একটি মেগা বায়োডাইভার্সিটির অন্তর্গত। ঠিক আছে, তাহলে পৃথিবীতে এখন বর্তমানে মেগা ডাইভার্সিটি কটির দেশ রয়েছে? 17টা। তার মধ্যে আমাদের ভারতবর্ষ কিন্তু একটি মেগা বায়োডাইভার্সিটির অন্তর্গত। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে 1988 খ্রিস্টাব্দে নরম্যান মেয়র, নামটা মনে রাখবে, 1988 খ্রিস্টাব্দে নরম্যান মেয়র সারা পৃথিবী জুড়ে অধিক জীববৈচিত্র্য সম্পন্ন স্থলভাগের স্থানগুলিকে 34টি অঞ্চলে চিহ্নিত করেন। এগুলিকে বলা হয় কি, হটস্পট। তাহলে দেখো, তাহলে বুঝতে পারছি এখন বর্তমানে আমাদের মানে সারা পৃথিবীতে, ঠিক আছে, সারা পৃথিবীতে 34টি কিন্তু হটস্পট রয়েছে। তাহলে কটি হটস্পট রয়েছে? 34টি। আমাদের ভারতবর্ষের কটা রয়েছে? 4টি। আমাদের বর্তমানে ভারতবর্ষে হটস্পট কটি রয়েছে? 4টি হটস্পট রয়েছে। আর এই হটস্পটের ধারণা প্রথম কে দিয়েছেন? নরম্যান মেয়র। এই নামটাও কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? দেখো, এখানে তোমাদের একটা প্রশ্ন এসেছিল 2023 সালে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নে বলছে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন, সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারলো।
সুন্দরল্যান্ড হটস্পট সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটা কিন্তু আমার প্রশ্ন। অর্থাৎ সুন্দরল্যান্ড হটস্পট সম্পর্কে তোমাকে সঠিকটাকে নির্বাচন করতে হবে। চলো আমরা পরে নির্বাচন করব, আগের জিনিসটা আমরা পড়ে নিই। দেখো প্রথমে আমরা জানবো কি হটস্পট। তাহলে হটস্পট কাকে বলে বা হটস্পট জিনিসটা কি? দেখো বলছে পৃথিবীর যেসব অঞ্চলে অধিক জীববৈচিত্র্য দেখা যায় তার মধ্যে বেশিরভাগ প্রজাতি হচ্ছে এন্ডেমিক অর্থাৎ স্থানীয়। এই সমস্ত অঞ্চলকে বলা হয় কি হটস্পট। তাহলে হটস্পট কি? হটস্পট হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা এলাকা যেখানে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় এবং এছাড়াও ওই স্থানে কিছু এন্ডেমিক মানে কি স্থানীয়, অর্থাৎ এমন কিছু জীব রয়েছে বা এমন কিছু প্রাণী রয়েছে বা এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো শুধুমাত্র ওই স্থানেই পাওয়া যায়, সেইগুলোকে আমরা বলবো কি এন্ডেমিক। ক্লিয়ার? তাহলে এন্ডেমিক কাকে বলছে? এন্ডেমিক বলতে বোঝাচ্ছে যে সমস্ত উদ্ভিদ প্রাণী বা যে কোনো জিনিস শুধুমাত্র ওই এলাকাতেই পাওয়া যায় তাকে আমরা কি বলবো? এন্ডেমিক। এটা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো বিপন্ন অতি বিপন্ন প্রজাতির জীবী অধিক জীববৈচিত্র্যের চিহ্নযুক্ত অঞ্চলকে হটস্পট বলা হয়। তাহলে হটস্পট মানে কি? হটস্পট মানে এমন একটা এলাকা যেখানে মানে স্থানীয় বিপন্ন উদ্ভিদ বা প্রাণী সব থেকে বেশি পাওয়া যায় তাকেই আমরা বলবো কি হটস্পট। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো বর্তমানে আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। কটি? 4টি। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি পূর্ব হিমালয়। যদি আমরা ভারতের ম্যাপটা এইভাবে অঙ্কন করে একটু চেষ্টা করি, ধরো এইভাবে আঁকলাম আমি, ঠিক আছে? অর্থাৎ এই দিকটা তো উত্তর পূর্ব এলাকা, তাই কি না? তাহলে এই উত্তর পূর্ব এলাকাতে আমরা কিন্তু এই পূর্ব হিমালয়টাকে দেখতে পাবো। অর্থাৎ এই এলাকাতে কিন্তু আমরা পূর্ব হিমালয় হটস্পটটি দেখতে পাবো। অবস্থানটা দেখে নাও। অবস্থানে বলছে যে ভুটান, উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলি যেমন নেপালের কিছু অংশ জুড়ে রয়েছে। তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি কোনগুলো? দেখো অরুণাচল প্রদেশ রয়েছে, আছে তো? অরুণাচল প্রদেশ রয়েছে, তাছাড়া ওইদিকে রয়েছে আসাম রয়েছে, সিকিম রয়েছে। অর্থাৎ যেগুলো আমাদের উত্তর পূর্ব ভারতে রয়েছে সেগুলোর প্রত্যেকটা রাজ্য জুড়ে রয়েছে। এছাড়াও নেপাল, এছাড়াও ভুটানের কিছু অংশ জুড়ে কিন্তু এই হটস্পট এলাকাটি রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ ভারতের উত্তর পূর্ব এলাকাতে এখানকার কি কি বৈশিষ্ট্য রয়েছে? এখানকার বৈশিষ্ট্য বলছে বেশি উচ্চতার হটস্পট, ভৌগোলিক দিক থেকে নবীন অঞ্চল। তাহলে এখানে দেখো আমাদের যে 4টি হটস্পট রয়েছে তার মধ্যে সবথেকে যেটা নবীন, সবথেকে যেটা নতুন, সেটার নাম হচ্ছে কি যে উত্তর পূর্ব হটস্পট অঞ্চল। বোঝা গেল? তাহলে উত্তর পূর্ব পার্বত্য এলাকীয় যে হটস্পটটি রয়েছে সেটা হচ্ছে ভারতের সবথেকে নবীন হটস্পট অঞ্চল। এখানে কি কি দেখা যায়? একশৃঙ্গ গন্ডার, বন্য এশিয়ান ওয়াটার বাফেলো, গোল্ডেন লেঙ্গুর, হিমালয়ান থর, পিগলি হগ। এই যে নামগুলো, প্রাণীর নামগুলো, এগুলো একটু কষ্ট করে মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে এন্ডেমিক প্রজাতির প্রাণী। কারণ এগুলো থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে? তাই এগুলো কিন্তু ভালো করে একটু মনে রাখবে, কারণ প্রশ্নের মাত্রা কিন্তু দিন দিন কঠিন হতে চলেছে। নেক্সট চলে আসি আমরা কি ইন্দো বর্মা। দেখো ইন্দো বর্মাটার অবস্থান দেখো। ইন্দো মানে কি ইন্ডিয়া এবং মায়ানমার। বর্মা কাকে বলা হয়? বর্মা বলা হয় মায়ানমারকে। তাহলে ইন্দো বর্মাটা কি বাংলাদেশ এবং মায়ানমার পর্যন্ত। এর মধ্যে ভারতের উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ অংশটা রয়েছে। বোঝা গেল? তাহলে এই ইন্দো বর্মাটা হচ্ছে ভারতের কিছু রাজ্য, এছাড়াও কী কী রয়েছে? বাংলাদেশ, এছাড়াও মায়ানমারের কিছুটা অংশ জুড়ে এই হটস্পট এলাকাটি রয়েছে। এখানকার কি কি বৈশিষ্ট্য রয়েছে? এখানে সাধারণত গিবন ও লেঙ্গুর দেখা যায়। জাস্ট এইটুকু মনে রাখো। নেক্সট দেখো, নেক্সট বলছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার অবস্থানটা দেখো। ভারতের পশ্চিম দিকে অনেকগুলি পর্বতমালা ও তৎসংলগ্ন বনভূমি, যেমন হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালা। তাই বুঝতে পেরেছ? তাই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার যে হটস্পট অঞ্চলটি ভারতের কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? এটা রয়েছে কি কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে কি কি বৈশিষ্ট্য? এখানকার বৈশিষ্ট্য হচ্ছে সোনালি মাথার হনুমান। তাহলে সোনালি মাথার হনুমান কিন্তু দেখা যায়, অর্থাৎ লায়ন টেল যে কি ম্যাকিউ,
তাহলে এটা মাথায় রাখবে, সোনালী মাথার হনুমান কোথায় দেখা যায়, বা যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন হটস্পট এলাকায়, ভারতের কোন হটস্পট এলাকায় সোনালী মাথার হনুমান দেখা যায়, তাহলে আনসার করবে কি যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের যে হটস্পটটি রয়েছে সেখানে। এবার আমাদের যেটা পরীক্ষা এসেছিল সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ডে দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ কোনগুলো? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু এই সুন্দাল্যান্ড হটস্পটটি রয়েছে। ক্লিয়ার? এবার এখানকার বৈশিষ্ট্য দেখো, স্থলভাগের জীববৈচিত্র্যের সঙ্গে সামুদ্রিক জীববৈচিত্র্য খুব বেশি। এর আগের আমরা যে হটস্পট অঞ্চলগুলো জানলাম সেখানে শুধুমাত্র আমরা বেশিরভাগই কিন্তু স্থলভাগের জীববৈচিত্র্য পেয়েছিলাম, কিন্তু সুন্দাল্যান্ডের যে হটস্পট এলাকাটি রয়েছে সেখানে কিন্তু স্থলভাগের সঙ্গে সঙ্গে কিন্তু জলভাগের জীববৈচিত্র্যও কিন্তু বেশি দেখা যায়। এছাড়াও কিন্তু এখানে কি দেখা যায়? প্রবাল, ডলফিন, কচ্ছপ, মাছ, কুমির এগুলো দেখা যায়। বিশেষ করে দেখা যাবে কি প্রবাল। যদি পরীক্ষা প্রশ্ন আসে ভারতের কোন হটস্পট এলাকাটি প্রবালের জন্য বিখ্যাত, তাহলে কী হবে অ্যান্সার? সুন্দাল্যান্ড। তাহলে সুন্দাল্যান্ড কিন্তু প্রবালের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রেখো। এবার আমরা প্রশ্নটা চলে যাই। দেখো আগে যে প্রশ্নটা ছিল সেটার আনসার হবে কি? অপশন নাম্বার ডি, নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা পেয়েছিলাম না সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ডটা কি অবস্থান, কি অবস্থান হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ পেয়েছো। সেখানে কি কি উদ্ভিদ রয়েছে দেখো, র্যাফলোসিয়া, আর প্রাণী রয়েছে কি? ওরাং ওটাং। ওরাং ওটাং প্রাণী কিন্তু রয়েছে কোথায়? এই সুন্দাল্যান্ডে। সুন্দাল্যান্ডে কিন্তু ওরাং ওটাং প্রাণীটি রয়েছে, আর এটা অবস্থান করছে কোথায়? নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা কিন্তু আমি তোমাদেরকে পড়ালাম। ওকে, তারপর নেক্সট দেখো, আর একটা জিনিস ভালো করে দেখো, এখানে দেখো জীববৈচিত্র্য আমাদের এখন বর্তমানে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, তাই কি না? তাহলে এই যে মেরু ভাল্লুক কিন্তু দিন দিন কিন্তু বিনষ্ট হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলে যে উষ্ণতা দিন দিন বেড়ে চলেছে, আর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ার কারণে কি হচ্ছে? মেরু অঞ্চলে যে বরফ সেটা কিন্তু গলতে শুরু করছে, যার কারণে কিন্তু এই মেরু ভাল্লুকগুলো কিন্তু এই জলে ডুবে মারা যায়, কারণ এরা কিন্তু সাঁতার জানে না। মেরু ভাল্লুক কিন্তু সাঁতার জানে না, আর মেরু ভাল্লুক কী হচ্ছে? তখন এই জলে ডুবে কিন্তু মারা যাচ্ছে। দেখো এখানে লেখা আছে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে মেরু অঞ্চলের প্রাণীদের স্বাভাবিক বাসস্থান নষ্ট হচ্ছে, ফলে তারা কিন্তু মারা যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলছে শিকার বা চোরা শিকার ও বনজ সম্পদের বেআইনি সংগ্রহ। কাঠ ও বিভিন্ন ভেষজ গণসম্পন্ন উদ্ভিদের বেআইনি সংগ্রহ, যেমন গাছ কাটা ও বিরল অতি বিরল প্রজাতি প্রাণীদের চামড়া, শিং, হাড়, দাঁত, পালক, চর্বি, মাংস প্রভৃতির জন্য শিকার করা হয়। তাহলে ভালো করে বোঝো, তাহলে কী কী শিকার করা হয়, কোন কোন প্রাণীর চোরা শিকার করা হয়? তিমি আর ডলফিন। তাহলে তিমি, ডলফিন এগুলোকে কী করা হচ্ছে? চোরা শিকার করা হচ্ছে, বুঝতে পেরেছ? আর ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদদের বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এগুলো কিন্তু বর্তমানে ক্ষতিগ্রস্ত। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। তারপর দেখো এখানে বলছে প্রাণীদের বসতি অঞ্চলে বনে গোপনে ঢুকে চোরা শিকার ফলে বহু জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। ভারতবর্ষে একসময় রাজা ও ধনশ্রী ব্যক্তিদের শিকার খেলার ফলে বহু বন্য প্রজাতি হারিয়ে গেছে, যেমন বাঘ, সিংহ, গন্ডার। আমরা আগে জানি যে আগেকার দিনে রাজা যারা ছিলেন তারা কিন্তু শখের বশে কিন্তু বন্দুক নিয়ে জঙ্গলে যেতেন এবং সেখানে বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে শিকার করতেন, যার ফলে কিন্তু বর্তমানে সে সমস্ত প্রাণী আর আমাদের পৃথিবীতে নেই। বোঝা গেল? তারপর দেখো এছাড়াও কী করে যে চোরা শিকার করাচ্ছে কি, যে সমুদ্রে যে সিলকে চোরা শিকার করা হচ্ছে, ডলফিনকেও কিন্তু চোরা শিকার করা হচ্ছে। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। দেখো এবার একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের 2023 সালে টেট পরীক্ষা এসেছিল। দেখো এখানে কি বলছে, একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থী তাদের মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের উপরস্থে রয়্যাল বেঙ্গল টাইগার, এক্সিঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, সর্পগন্ধা, মেরু ভাল্লুক, পপুলেশন সংখ্যা, হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোনটি অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য, অর্থাৎ নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য?
তাহলে আমরা এতক্ষণ জানলাম কি মেরু ভাল্লুক। দেখো মেরু ভাল্লুক সম্পর্কে জেনেছি। তাহলে মেরু ভাল্লুক কী জন্য নষ্ট হয়েছে? তাহলে মেরু ভাল্লুক নষ্ট হয়েছে কি বিশ্ব উষ্ণায়নের কারণে। পেয়েছো? তাহলে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিশ্ব উষ্ণায়নের কারণে কিন্তু মেরু ভাল্লুক কিন্তু আমাদের পৃথিবী থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা পড়লাম। এছাড়াও কি দেখো চোরা শিকার। এছাড়াও কী পড়লাম? এই যে দেখো একশৃঙ্গ গন্ডার, তার গঙ্গার শুশুক, এদেরকে কি করা হচ্ছে? চোরা শিকারের মাধ্যমে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে, তাই না? তাহলে চোরা শিকার করা হচ্ছে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হতো কারেক্ট আনসার। বাকিগুলো কিন্তু আমরা আরও পরে কিন্তু পড়বো, সব পড়বো। নেক্সট দেখো, বাতাসে যেমন গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি? কার্বন মনোক্সাইড, তারপরে CH4, এটা CH4 হবে মিথেন, ঠিক আছে? CH2 মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপর হচ্ছে কি এটা নাইট্রোজেন অক্সাইড, এটা নাইট্রোজেন বা নাইট্রাস অক্সাইড, তার CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন। সংকেতগুলো একটু ভুল আছে, আমি সংকেতগুলো কারেকশন করে দেবো, ঠিক আছে? তাহলে কী পেলাম? বাতাসে যে গ্রিন হাউস গ্যাসগুলির নাম কি? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো আমি তোমাদেরকে আজকে যেটা পড়াচ্ছি সেটা ক্লাস 10-এর বই থেকে, ঠিক আছে? 10-এর বইয়ের যতটুকু রয়েছে আমি সেইটুকু আগে তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি দেখছি যে আমাদের যে বইগুলো রয়েছে, মানে বোর্ডের যে বইগুলো, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো বারবার আসছে। নেক্সট দেখো, সুন্দরবনে বেশিরভাগ অংশ জোয়ার জলে ডুবে যায়। তাহলে আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে জোয়ার ভাটা দেখতে পাই? যদি পরীক্ষায় প্রশ্ন আসে কী হবে অ্যান্সার? সুন্দরবন এলাকায় জোয়ার ভাটা দেখতে পাই। আবার জোয়ার জলে, এখানে জলে হবে, ঠিক আছে, সরি, ঠিকই আছে। আবার জোয়ার চলে যাওয়ার পর ডাঙা হয়ে ওঠে। সুন্দরবনের ডাঙায় বিরল প্রজাতি যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যান্য প্রাণী রয়েছে। আমার এই লাইনটা লেখার মেন কারণ হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? আনসার হবে কি সুন্দরবন। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুন্দরবনের একটি বিরল প্রজাতি প্রাণীর নাম কি, তাহলে সুন্দরবন এলাকার একটি বিরল প্রজাতি প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, ক্লিয়ার? আজকে শনিবার বলে তোমাদের আজকে ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে। শনিবার রবিবার তোমাদের ইউটিউবে ক্লাস হবে, আর বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের টিচমিন্ট অ্যাপে ক্লাস হবে। তো তোমরা যারা আমাদের টিচমিন্ট অ্যাপে লাইভ ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু আমাদের পুরো ক্লাস সম্পর্কে জানতে পারবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গে পড়ানো হচ্ছে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটোর ক্লাসই করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ এবং রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। ক্লাসের পরে সঙ্গে সঙ্গে তোমরা PDF পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। তো আমাদের ক্লাস কিন্তু 1 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। তো আমাদের অ্যাডমিশন এখনও চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে শুধুমাত্র মান্থলি ফিজ রয়েছে মাত্র 85, যেটা তোমাদেরকে 1 বছরে টোটাল পেমেন্ট করতে হচ্ছে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা কিন্তু তোমাদের টোটাল 1 বছরে পেমেন্ট করতে হচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশন নেওয়ার জন্য ভাবছো তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো করতে পারো। তোমরা প্রয়োজনে 3টে আমাদের ডেমো ক্লাসও করতে পারো, 3টে আমাদের ফ্রি ডেমো ক্লাসও করতে পারো, তারপরে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। তারপর নেক্সট দেখো, এই যে সুন্দরবন এলাকাটি মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মোহনা নদীর অঞ্চলে কিন্তু তৈরি হয়েছে। তাহলে কোন কোন নদীর বদ্বীপের ফলে এই সুন্দরবন অঞ্চলটি তৈরি হয়েছে? গঙ্গা ও ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে মোহনা রয়েছে, এই গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনার ফলে কিন্তু, বা গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনার যে বদ্বীপ তৈরি হয়েছে সেটার ফলে কিন্তু এই সুন্দরবন এলাকাটি গড়ে উঠেছে। 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। তাহলে 1997 খ্রিস্টাব্দে এই অঞ্চলটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত, তোমরা প্রত্যেকেই জানো। এর 1/3 ভারতে এবং বাকি অংশ বাংলাদেশ। টোটাল যদি 3 ভাগ করি তার 1 ভাগ হচ্ছে আমাদের ভারতে অবস্থিত, আর 2 ভাগ কিন্তু বাংলাদেশে অবস্থিত। সুন্দরবনের প্রধান নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা প্রত্যেকে জানি, যদি এইভাবে আমরা যদি এই পশ্চিমবঙ্গটাকে দেখি, ধরো এইভাবে পশ্চিমবঙ্গটা দেখি, তাহলে আমরা জানি নিচের দিকে কী রয়েছে? নিচের দিকে রয়েছে বঙ্গোপসাগর, আর সুন্দরবন এই এলাকার আছে সুন্দরবন। তাই সুন্দরবনের যে ঢাল সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ নিচের দিকে তো যেহেতু সমুদ্র রয়েছে, তাই সুন্দরবনের নদীগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে প্রবাহিত হয়।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সুন্দরবন হলো কলকাতার ফুসফুস। তাহলে কলকাতার ফুসফুস কাকে বলা হয়? কলকাতার ফুসফুস বলা হয় সুন্দরবনকে। শহরের প্রয়োজনীয় অক্সিজেনের অধিকাংশ আসে এই সুন্দরবন থেকে, বোঝা গেল? তাহলে সুন্দরবনকে কী বলা হয়? কলকাতার ফুসফুস বলা হয়, তার কারণ এই শহরের অধিকাংশ অক্সিজেন কিন্তু এই সুন্দরবন এলাকা থেকে আসে। তারপর নেক্সট বলছে ইনসিটু কনজারভেশন। ইনসিটু মানে কি? ইনসিটু মানে তোমরা প্রত্যেকেই জানো, অর্থাৎ কোনো জীব বা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদকে যখন আমরা তার স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করি সেটাকে বলবো আমরা ইনসিটু সংরক্ষণ। যেমন হচ্ছে সুন্দরবন, ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কী দেখা যায়? একশৃঙ্গ গন্ডার দেখা যায়। আর সুন্দরবনে কি দেখা যায়? সুন্দরী, গরান, তার রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, এগুলো কিন্তু দেখা যায়, বোঝা গেল? তাহলে ইনসিটু মানে কি? ইনসিটু হচ্ছে স্বাভাবিক স্থানে যখন আমরা তাদেরকে সংরক্ষণ করব ইনসিটু বলবো। নেক্সট, ভারতের প্রথম জাতীয় বনভূমি বা ন্যাশনাল পার্কটি হলো জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি 1936 সালে তৈরি করা হয়েছিল। এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ডে 1936 সালে ভারতের প্রথম জাতীয় ন্যাশনাল পার্ক কিন্তু তৈরি হয়। নেক্সট, পাখিদের সংরক্ষণ করার জন্য বার্ড স্যাঞ্চুরি গঠন করা হয়েছে। ভারতের কয়েকটি বার্ড স্যাঞ্চুরি নাম মনে রাখো। ভরতপুরের বার্ড স্যাঞ্চুরি যেটা রয়েছে রাজস্থান, সুলতানপুর বার্ড স্যাঞ্চুরি রয়েছে কোথায়? হরিয়ানা। তাহলে এই যে আমি হাইলাইট করে দিয়েছি, এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে ভারতের কোথায় কোথায় বার্ড স্যাঞ্চুরি রয়েছে? একটা হচ্ছে কি ভরতপুরের বার্ড স্যাঞ্চুরি রয়েছে, তারপরে রয়েছে কোথায়? রাজস্থানের ভরতপুর, হরিয়ানার সুলতানপুরে কিন্তু বার্ড স্যাঞ্চুরি রয়েছে। তারপর চলে আসি আমরা কি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটাকে বলছে জীবমণ্ডল সংরক্ষণ। দেখো, যে বিশেষ অঞ্চলে জীব সম্পদের রক্ষণাবেক্ষণের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপন, জীবিকা ও কৃষ্টি সংরক্ষণ করা হয় তা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভে শুধুমাত্র কোনো জীব বা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদকে সংরক্ষণ করা হবে এমনটা নয়, সেই এলাকার বা সেই স্থানে যে সমস্ত আদিবাসী রয়েছেন তাদের যে জীবিকা, সেই জীবিকাকেও কিন্তু সেখানে সংরক্ষণ করা হয়, বোঝা গেল? যেমন হচ্ছে সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেখানে কিন্তু শুধুমাত্র সেখানে বসবাসকারী এলাকার মানুষরাই কিন্তু প্রবেশ করতে পারে, এটাকে বলছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ। যেমন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ 1968 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্তৃক আয়োজিত একটি আলোচনায় বায়োস্ফিয়ার রিজার্ভ কথাটি প্রথম ব্যবহার করা হয়। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ কথাটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কবে? 1968 সালে। নেক্সট দেখো, বর্তমানে ভারতে 18টি জীবমণ্ডল সংরক্ষণ রয়েছে। তাহলে বর্তমানে ভারতে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। 1986 সালে গড়ে ওঠা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? নীলগিরি, যেটা কিন্তু তোমাদের 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল, বুঝতে পেরেছ? তাহলে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1986 সালে কিন্তু তৈরি করা হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের কী রয়েছে? 3টি ভাগ রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভের কটি ভাগ রয়েছে? 3টি ভাগ রয়েছে। একটাকে বলা হয় কি কোর অঞ্চল। কোর অঞ্চল জিনিসটা কি? এই একটা ধরো বায়োস্ফিয়ার রিজার্ভ, এরকম ধরো 3টে ভাগ রয়েছে, ঠিক আছে? এ একটা অঞ্চল, এ একটা অঞ্চল, এ একটা অঞ্চল। আমি ছবির মাধ্যমে সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে কোর অঞ্চল কোনটি? এটি বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অঞ্চল, অর্থাৎ একদম মিডিলের অঞ্চলটি হচ্ছে কি কোর অঞ্চল। এখানে বনবাসী এবং প্রশিক্ষক এবং গবেষক ছাড়া অন্য মানুষ প্রবেশ করতে পারবে না। যারা রিসার্চ করবে, গবেষণা করবে, তারাই প্রবেশ করতে পারবে, আর যারা বনবাসী তারাই কিন্তু প্রবেশ করতে পারবে। যারা বনে জঙ্গলে বসবাস করে তারাই কিন্তু এই অঞ্চল প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। তারপরে কি বলছে? বাফার অঞ্চল। কোর অঞ্চলকে পরিবৃত্ত করে বাফার অঞ্চল অবস্থিত। ধরো এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই অঞ্চলটা রয়েছে আর এই অঞ্চলটা, এই মিডিলের ওই অংশটা হচ্ছে কি কোর অঞ্চল, আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে কি বলবো আমরা? বাফার অঞ্চল। তাহলে কোর অঞ্চলকে আবৃত্তি করে যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলবো আমরা বাফার অঞ্চল। এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, গবেষণা ও শিক্ষামূলক কাজ সীমিত মাত্রায় অনুমোদন পায়। তাহলে এখানে এই বাফার অঞ্চলটা রয়েছে, এই বাফার অঞ্চলে কিন্তু গবেষণা বা শিক্ষামূলক কাজ কিন্তু করা যায়, সেটা কিন্তু খুবই সীমিতভাবে। নেক্সট দেখো,
প্রান্তীয় অঞ্চল মানে একদম বাইরের অঞ্চলটাকে বলছে প্রান্তীয় অঞ্চল। এটি বায়োস্ফিয়ার রিজার্ভের সব থেকে বাইরের অংশ। এখানে বসতি স্থাপন, তার হচ্ছে কি বনায়ন এবং শস্যায়ন কিন্তু অনুমোদন, অর্থাৎ এখানে কিন্তু মানুষ বসবাস করতে পারবে। ঠিক আছে, প্রান্তীয় অঞ্চলটা দেখো ছবির মাধ্যমে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই অঞ্চলটাকে বলছে কোর অঞ্চল, আর এই যে ফুটা ফুটা এই অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাকে বলছে কি বাফার অঞ্চল, আর এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই অঞ্চলটাকে আমরা কি বলবো ট্রানজিশন অঞ্চল। ঠিক আছে, তাহলে এই অঞ্চলে কিন্তু মানুষ বসবাস করতে পারে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষ বসবাস করতে পারে? আনসার হবে কি ট্রানজিশন অঞ্চল। ক্লিয়ার? দেখো এবার আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে কিছু তথ্য জানবো। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা রয়েছে কোথায়? তামিলনাড়ুতে রয়েছে। ডিব্রু সাইখোয়া, ভারতবর্ষের সবথেকে ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে কি ডিব্রু সাইখোয়া, যেটা রয়েছে কোথায়? আসামে রয়েছে। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে সবথেকে নতুন, ভারতের সবথেকে নতুন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে কি পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গ। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে উত্তরাখণ্ড। নকরেক রয়েছে কোথায়? মেঘালয় নকরেক। তারপর মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে কোথায়? মান্নার উপসাগর, এটা হচ্ছে সবথেকে বৃহত্তম। তাহলে ভারতের সবথেকে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে কি মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। তার হচ্ছে কি ডিবং জীবমণ্ডল কোথায় রয়েছে? আসামে। এই প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম এবং কোথায় অবস্থিত এগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে সিমলিপাল জীবমণ্ডল কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। পাঁচমারি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের পাঁচমারি। কচ্ছের রণ রয়েছে গুজরাট। কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিম। অগস্ত্যমালাই রয়েছে কোথায়? কেরালা। এই অগস্ত্যমালাই কি? অগস্ত্যমালাই হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, তারপর দেখো আচান কামার অমরকণ্টক ছত্তিশগড় মধ্যপ্রদেশে রয়েছে। তারপর দেখো শীতল মরু জীবমণ্ডল রয়েছে কোথায়? হিমাচল প্রদেশ। গলফ অফ মান্নার কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। গ্রেট নিকোবর রয়েছে আন্দামান নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর হচ্ছে কি কোস্টলম পাহাড়, এটা রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। তাহলে 18টা এখানে রয়েছে কি 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। নামগুলো ভালো করে মনে রাখবে এবং কোথায় অবস্থিত সেগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? তো 2024কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের রেগুলার ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। তো রেগুলার ক্লাস হচ্ছে, আমরা কিন্তু এই পর্যন্ত ইউটিউবে ক্লাস দিলাম, বাকি ক্লাসটা আমাদের আবার কালকে তোমাদেরকে পেড ব্যাচে করিয়ে দেব। তো আজকে শনিবার এবং রবিবার তোমাদের লাইভ ক্লাস নেই, এই দুটো দিন আমরা ইউটিউবে ক্লাস করাই। তো এখানে কিন্তু আমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই ক্লাস করাবো বা করানো হচ্ছে, যেটা আমাদের কিন্তু 1 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো ক্লাসের জন্য, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, তো আমাদের কিভাবে ক্লাস হয়, কোথায় ক্লাস হয়, সমস্ত কিছু ইনফরমেশন জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই 3টে ফ্রি ডেমো ক্লাস আমাদের করতে পারবে, আমাদের সঙ্গে লাইভ 3টে ফ্রি ক্লাস করতে পারবে। তারপরে যদি তোমাদের ক্লাস পছন্দ হয়, ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিশন নিতে পারবে। এখানে আমাদের রেগুলার থাকছে লাইভ ক্লাস, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস থাকছে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, রেকর্ড এবং লাইভ ক্লাস সব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ফিজ খুবই কম রয়েছে, মাত্র 85 টাকা পার মান্থ, যেটা কিন্তু তোমাদেরকে টোটাল 1 বছর পেমেন্ট করতে হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তো খুবই কম তোমাদের ফিজ রাখা হয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো 9647300217। থ্যাংক ইউ, ভালো থেকো।